তো নিয়মিত পাঠশালায় তোমরা যেতে পারছো না, ওই অসুবিধাটা দূর করার জন্য PB24 একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, যার জন্য ওদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আমার বিশ্বাস তোমরা প্রতিনিয়ত PB24 এর এক্সট্রা ক্লাসগুলো ফলো করছো। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন নিয়ে। তো রসায়ন তো হিউজ পার্ট, যার মধ্যে রয়েছে অর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট অ্যান্ড ফিজিক্যাল পার্ট। তো আজকে আমরা অর্গানিক পার্টটা নিয়ে একটু আলোচনা করি। অর্গানিক পার্টের মধ্যে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স। একটু চ্যাপ্টারটার নামটা লিখে নিই। তো অ্যালকোহলস, ফেনলস এবং ইথার্স। শুরু করছি অ্যালকোহল দিয়ে। আমরা জানি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অনেকগুলি ফাংশনাল গ্রুপ আছে, যেগুলোকে বাংলাতে বলা হয় কার্যকারীমূলক। যেমন ধরো আছে OH, CHO, যাকে বলে আমরা অ্যালডিহাইডিক গ্রুপ, CO, যেটাকে বলছি আমরা কার্বনিল গ্রুপ, COOH, যেটাকে হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, COR, যেটা হচ্ছে এস্টার। তো এই যে OH গ্রুপটা, সেটা হচ্ছে আমরা হাইড্রোক্সিল গ্রুপ, এবং এই গ্রুপটা যখন কোনো একটা আমরা এলিফেটিক অথবা এরোমেটিক কার্বনের চেইনের সঙ্গে যুক্ত করব, তখন যে যৌগটা তৈরি হবে, কম্পাউন্ডটা, সেটা হচ্ছে অ্যালকোহলস। তো আমরা যাচ্ছি পরের টপিকে। অ্যালকোহল তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। আমরা অ্যালকোহল বলতে একটা মাথার মধ্যে আসে যেটা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করা হয়। তাছাড়াও অ্যালকোহলের ব্যবহার অপরিসীম। তাহলে একটু দেখে নিই আমাদের অ্যালকোহল যে প্রাকৃতিক উপায়ে কি কি পদ্ধতিতে পেতে পারি, বা কোথা থেকে আমরা অ্যালকোহলটা পেতে পারি। যেমন অ্যালকোহল বলতে অনেকগুলো অ্যালকোহল আছে, যার মধ্যে আমাদের কমনলি যে অধ্যায়ের মধ্যে অন্তর্গত আছে সেগুলো হচ্ছে আমাদের মিথানল, ইথানল এবং ফেনল এবং ডাইমিথাইল ইথার, এগুলি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে মিথানলের সোর্সটা, ন্যাচারাল সোর্সটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ম্যান্থা পেপিরেটা, এটা একটা উদ্ভিদ, সেখান থেকে আমরা প্রাকৃতিক উপায়ে মিথানল পেতে পারি। ইথানল কোথা থেকে পেতে পারি? যেমন ভুট্টা আছে, আলু আছে এবং আঙ্গুর তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। তাছাড়া ফেনল যেমন আছে তোমার পয়জন আইভি, এটা একটা উদ্ভিদ, সেখান থেকে আমরা প্রাকৃতিক উপায়ে আমরা ফেনলটা কালেক্ট করতে পারি, যদি আমাদের পরীক্ষাগারে এটা শোধন করতে হয়। এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ গ্লিসারিনতে ব্যবহার অপরিসীম। আমরা দৈনন্দিন জীবনে অ্যালোভেরা বিভিন্ন ক্রিমের মধ্যে ইউজ করি, কসমেটিক্স পারপাসে ইউজ করি, সেগুলি হচ্ছে গ্লিসারিন আমরা ইউজ করতে পারি। তো আমরা যাচ্ছি অ্যালকোহল বিষয়টা নিয়ে, কোথা থেকে এসছে এবং পরীক্ষাগারে কিভাবে পাওয়া যায়। আমরা দেখি একটু পরীক্ষাগারে কোথা থেকে আমরা অ্যালকোহলটা পাচ্ছি। যেমন দেওয়া আছে মিথানল তোমরা দেখতে পাচ্ছ, ইথানল দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের পরীক্ষাগারে অথবা ল্যাবরেটরিতে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়ার্কের সময় দেখতে পাবে। লিকুইড ফেনল আছে, এখানে ডাইমিথাইল ইথার আছে। তো এগুলো হচ্ছে ল্যাবরেটরির সোর্স অথবা পরীক্ষাগারের উৎস। তো আমরা দেখব অ্যালকোহলটা আমরা থিওরিটিক্যালি কিভাবে পড়তে হবে চ্যাপ্টারটা, এবং কি কি বিষয় এগুলি চ্যাপ্টারটার মধ্যে আছে সেগুলি হচ্ছে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে। প্রথমে আমরা দেখে নেব অ্যালকোহলের শ্রেণী বিভাগ অথবা ক্লাসিফিকেশনস অফ অ্যালকোহলস, দেন উই প্রসিড ফর টু প্রিপারেশনস অফ অ্যালকোহলস অথবা অ্যালকোহলের প্রস্তুতি, ফিজিক্যাল প্রপার্টিস কি, কেমিক্যাল প্রপার্টি তার মধ্যে কি আছে। এরপরে যাব আমরা ফেনল, প্রিপারেশন অফ ফেনলের প্রস্তুতি তিনি আলোচনা করবো একটু। তারপরে দেখবো ফেনলের ভৌতধর্ম অথবা ফিজিক্যাল প্রপার্টিস অফ ফেনলস, দেন উই প্রসিড কেমিক্যাল প্রপার্টিস অফ ফেনল। এইভাবে আমরা ইথার নিয়েও
আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব ইউজেস অফ অ্যালকোহলস, অ্যালকোহলের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে কোথায় লাগে। তো বেসিক একটু ইন্ট্রোডাকশন আমি অ্যালকোহল সম্বন্ধে দিতে চাই। তোমরা দেখো, যেমন আমরা মিথেনের স্ট্রাকচারটা কি জানি? এটা হচ্ছে মিথেন, এটা এলিফেটিক কম্পাউন্ড, ঠিক আছে। এখন আমরা যদি এই এলিফেটিক কম্পাউন্ড থেকে যে কোনো একটা এইচ কে যদি আমরা রিপ্লেস করি কিসের মাধ্যমে? ওএইচ গ্রুপের মাধ্যমে। যদি আমরা ওএইচ গ্রুপ অ্যাড করে একটা এস প্লাস কে বের করে দিতে পারি, তাহলে দেখো কি পাই। এটা হচ্ছে মিথানল, অথবা সংক্ষেপে তোমরা লিখতে পারো CH3OH। এই যে কম্পাউন্ডটা, এটা একটা অ্যালকোহলিক কম্পাউন্ড, কারণ কি ওর মধ্যে ওএইচ গ্রুপ আছে। সেম ভাবে আমরা যদি এখানে মিথেন না নিয়ে ইথেন নিই, তার মধ্যে যদি একটা H প্লাসকে আমরা রিপ্লেস করি OH মাইনাস দিয়ে, তারপর যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে ইথানল। এবার একটু দেখা যাক অ্যারোমেটিকের সময় কি হয়। আমরা জানি কি বেনজিন, দিস ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং সেখান থেকে যদি আমরা একটা H প্লাসকে বের করে দিই OH মাইনাস দিয়ে, তাহলে যে কম্পাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ফেনল। বুঝা গেল এতটুক? তারপর এইভাবে আমরা বিভিন্ন অ্যারোমেটিক কম্পাউন্ড নিতে পারি, তার মধ্যে যা শুধু একটা H প্লাস রিপ্লেস করে OH মাইনাস অ্যাড করবো, আমরা অ্যালকোহলিক কম্পাউন্ডগুলি পেয়ে যাব। এবার একটু আলোচনা করছি ইথারটা নিয়ে। ইথার আমরা কিভাবে শনাক্ত করবো বা দেখতে পারবো বা চিনতে পারবো? যেমন দেখো, ইথারের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে, ফর্মুলাটা R-O-R-, দিস ইজ ইথার কম্পাউন্ড, যার মধ্যে আর এবং আর ড্যাশ কি? আর ড্যাশ হচ্ছে এলিফেটিক অথবা অ্যারোমেটিক কম্পাউন্ড। ধরা যাক আমরা যদি আর এবং আর ড্যাশকে CH3 নেই, একটা মিথাইল গ্রুপ যদি নেই, তাহলে যে কম্পাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে CH3O বন্ড CH3। এটা একটা ইথার কম্পাউন্ড। এই ইথার কম্পাউন্ডটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তো ইথারের ব্যবহারটা আমাদের কোথায় কোথায় ইউজ হয়? যেমন আমরা পারফিউম ইউজ করি, সবাই জানো তোমরা, পারফিউম ইউজ করি, বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্যগুলো যত ইউজ করি তার মধ্যে প্রবাবিলিটি ম্যাক্সিমাম ইথার কম্পাউন্ড থাকে। তো ইথারের একটা বৈশিষ্ট্য আছে, তার গন্ধটা খুবই সুন্দর এবং সুগন্ধযুক্ত। তো আমরা যাচ্ছি পরের স্লাইডে, ক্লাসিফিকেশনস অফ অ্যালকোহলস। অ্যালকোহলটা আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? যেমন দেখো, আমরা যদি একটা কম্পাউন্ডের মধ্যে, মনে রাখবে, একটা কম্পাউন্ডের মধ্যে যদি একটা ওয়েজ থাকে, তাহলে তাকে বলবো আমরা মনোহাইড্রিক অ্যালকোহল, দুটো থাকলে ডাইহাইড্রিক অ্যালকোহল, এবং তিনটে থাকলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। সে ফর এক্সাম্পল আমরা নিতে পারি, তোমরা দেখছো স্ক্রিনের মধ্যে C2H5OH, অথবা এটা বলছি ইথানল, এবং দেখতে পাচ্ছ এর মধ্যে একটাই মাত্র ওএইচ গ্রুপ আছে। তাহলে ওই ওএইচ গ্রুপ কম্পাউন্ডটাকে বলা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। যদি দুটো ওএইচ গ্রুপ থাকে, যেমন CH2OH বন্ড CH2OH, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমরা যারা পেন অথবা পেপার নিয়ে বসেছ, নামগুলি সঙ্গে সঙ্গে লিখে নাও। যেমন এটাকে বলা হচ্ছে ইথানল, এটাকে বলা হচ্ছে ইথিলিন
গ্লাইকল, এটা মনোহাইড্রিক অ্যালকোহল, এবং এটা হচ্ছে ডাইহাইড্রিক। ডাইহাইড্রিক কেন? তার মধ্যে ওএইচ গ্রুপ দুটো আছে। সিমিলারলি আমরা যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহল দেখি একটু, ধরো CH2OH, CHOH, দেন CH2OH, এর মধ্যে দেখো তিনটে ওএইচ গ্রুপ আছে, তার জন্য তাকে বলা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এবং তার সাধারণত নাম হচ্ছে গ্লিসেরল। নামটা তোমরা নোট করে নাও, গ্লিসেরল। সেম টু সেম, যদি আমি এলিফেটিক, এগুলো তো হচ্ছে এলিফেটিক গ্রুপ, যদি এলিফেটিক না নিই, আমি এরোমেটিক নিই, তাহলে নাম হচ্ছে তোমার ফেনল পাবে, রেসোরসিনল হবে, কুইনল, অথবা এগুলো হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আছে। এবার একটু আসি, যদি ওএইচ গ্রুপটা একটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকে, sp3 বলতে আমরা কি বুঝি? সবসময় মনে রাখবে, সিঙ্গেল বন্ডেড কার্বনের সঙ্গে যখন কোনো সিঙ্গেল বন্ড যুক্ত থাকে, সেই কার্বনটা কি হাইব্রিডাইজড হয়? sp3। যদি কার্বনের সঙ্গে ডাবল বন্ড যুক্ত থাকে, তখন সেই কার্বনটা কি হয়? sp2। এবং কার্বনের সঙ্গে যদি তিনটে বন্ড অথবা ট্রিপল বন্ড যুক্ত থাকে, তখন ওই হাইব্রিডাইজটা হচ্ছে sp। তোমরা এগুলি জানো। তো এখন দেখি, যদি OH গ্রুপটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কি রকম হয়? যেমন আছে CH2OH। তুমি যদি এই স্ট্রাকচারটাকে একটু ভেঙে লেখো, তাহলে কি দেখতে পাবে? এই ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটা জাস্ট শুধু তার চারটা ভ্যালেন্সি ফুলফিল করেছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে। দ্যাটস ওয়াই দিস ইজ, এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড কার্বন। যদি আমরা sp2 যাই, sp2 গেলে কি দেখবো? CH2 ডাবল বন্ড CH বন্ড OH। তুমি লক্ষ্য করো, এই যে OH গ্রুপটা যুক্ত আছে, এই OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটা একটা ডাবল বন্ডের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা কি? sp2 হাইব্রিডাইজড। এবং এই যে ক্লাসিফিকেশনটা, সিঙ্গেল বন্ডের সঙ্গে OH গ্রুপের সঙ্গে একটা সিঙ্গেল বন্ডেড কার্বন যুক্ত আছে, সেগুলিকে বলা হচ্ছে প্রাইমারি। কারণ এই কার্বনটা, এই OH গ্রুপটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, দ্যাটস ওয়াই দিস ইজ 1 ডিগ্রি, অথবা প্রাইমারি। যদি আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, যেমন আছে CHOH, তাহলে দেখতে পাচ্ছ OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটার পাশাপাশি আরো দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি। যদি তিনটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে টারশিয়ারি। এবার sp2 কার্বনের সঙ্গে যখন যুক্ত আছে, তখন তার স্পেসিফিকলি একটা নাম আছে, যাকে বলা হচ্ছে ভিনাইলিক অ্যালকোহলস। ঠিক আছে। এবার অ্যালাইলিক অ্যালকোহল কোনগুলি? তোমরা দেখতে পাচ্ছ CH2 ডাবল বন্ড CH বন্ড CH2OH। এগুলিকে অ্যালাইলিক অ্যালকোহলস বলা হয়, কারণ যে OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটা তার পাশাপাশি একটা ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, সেগুলিকে বলা হয় অ্যালাইলিক অ্যালকোহলস। যদি আমরা যাই একটু অ্যারোমেটিকের দিকে, তোমরা লক্ষ্য করো, যেমন ধরো এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন, তার সঙ্গে কি যুক্ত আছে? একটা CH2OH। এবার দেখো, এই OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটা কিন্তু একটা অ্যারোমেটিক রিং এর সঙ্গে যুক্ত আছে। তখন আমরা এই কম্পাউন্ডটাকে কি বলি? বেনজাইলিক অ্যালকোহলস। বেনজাইলিক অ্যালকোহলস। ঠিক আছে। এগুলি হচ্ছে আমাদের মূলত কিভাবে আমরা অ্যালকোহলকে ক্লাসিফিকেশন করতে পারি। এবার আমরা একটু যাব অ্যালকোহলের প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করি।
অ্যালকোহল আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি? বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে কয়েকটা পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা বিভিন্ন বইয়ে অনেক পদ্ধতি পাবে, দেখে নিও। এর মধ্যে কমন যে পদ্ধতিগুলি, যেগুলি তোমাদের টেক্সট বইয়ে মেইনলি ফলো করতে হবে, সেগুলি হচ্ছে, প্রথম যদি দেখি, অ্যালকিনস থেকে আমরা কিভাবে অ্যালকোহল বানাতে পারি। অ্যালকিনস বলতে কি বুঝি? যখন একটা কার্বন ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যুক্ত থাকে, অথবা ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে দুইটা গ্রুপ যখন যুক্ত থাকে, তখন ওইগুলিকে বলা হয় অ্যালকিনস। সিম্পলি দিস। অ্যালকেন কোনগুলি? সি বন্ড সি। এবং অ্যালকাইন্স কোনগুলি? সি ট্রিপল বন্ড সি। দিস ইজ অ্যালকিন, দিস ইজ অ্যালকেন, এন্ড দিস ইজ অ্যালকাইন। এবার আমরা পড়ব অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকোহল বানাতে পারি। দেখো, অ্যালকিনস, অ্যালকিনসকে যদি আমরা অ্যাসিড ক্যাটালাইজড হাইব্রিডাইজড করি, H+ এবং একটা H+ দিতে হবে, অর্থাৎ তুমি যদি জল দাও তাহলে কি পাবে? দিস ইজ OH, দিস ইজ H। ঠিক আছে, এটা একটা অ্যালকিন থেকে বানানোর পদ্ধতি, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশনস। এবার আমরা যাচ্ছি হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন মধ্যে কি রিয়েজেন্ট ইউজ করতে হয়? ডাইবোরেন। ডাইবোরেন কোনগুলি? ডাইবোরেন হচ্ছে B2H6, অথবা সিম্পলি বলা হয় BH3(2). এটা হচ্ছে ডাইবোরেন। তো এর কাজ কি? তুমি একটা অ্যালকিন নিলে, সিম্পলি মনে করো CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার মধ্যে তুমি যদি, এটা অবশ্যই তোমার নিতে হবে 3 মলিকুল, এর মধ্যে তুমি যদি ডাইবোরন ইউজ করো এবং H2 জল দাও, তাহলে তুমি পেয়ে যাবে CH3 CH2 CH2 CH3 CH2 CH2 OH. This is propanol compound. তো এই দুটো প্রসেস আমরা মেইনলি পড়লাম অ্যালকিন থেকে অ্যালকোহল বানানোর পদ্ধতি নিয়ে। এবার একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট আছে, তোমরা জানো, যেটা হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। তো গ্রিগনাট রিয়েজেন্টের ব্যাপারে একটু বলিনি। গ্রিগনাট রিয়েজেন্ট কিভাবে প্রস্তুত করা হয়? তুমি ম্যাগনেসিয়াম এবং ইথার সলভেন্টের মধ্যে যদি কোনোটা অ্যালিফেটিক গ্রুপ অথবা অ্যারোমেটিক গ্রুপকে চালনা করো, তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় সেগুলো হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। তো গ্রিগনাট রিয়েজেন্ট কোনটা? RMgX, যেখানে আরটা হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ, এক্স মানে তোমরা জানো হ্যালোজেন কম্পাউন্ড, X ইকুয়ালস টু ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এটসেট্রা। এবার আমরা দেখব যে গ্রিগনাট কম্পাউন্ড রিয়েজেন্ট ইউজ করে কিভাবে আমরা অ্যালকোহল বানাতে পারি। ধরো একটা গ্রিগনাট রিয়েজেন্ট RMgX, ঠিক আছে? RMgX নিয়ে তার মধ্যে তুমি কি দিবে? এটা কার্বনিল কম্পাউন্ড নাও, CO গ্রুপ, ইথার। ইথারটা কেন ইউজ করা হয়? ইথারটা অ্যাকচুয়ালি সলভেন্ট হিসেবে ইউজ করা, জল দিতে লাগবে। তাহলে তোমরা পেয়ে যাবে একটা এই আরটা কিন্তু গ্রিগনাট রিয়েজেন্টের যে আরটা নিয়েছে, আর মানে এখানে R ইকুয়ালস টু অ্যালকাইল অথবা অ্যারাইল, বোঝা গেল? সেটা হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট ইউজ করে।
এবার নেক্সট প্রসিডিউরটা আমরা একটু দেখে নিই, কার্বনিল কম্পাউন্ডগুলিকে আমরা কিভাবে রিডাকশন করে অ্যালকোহল বানাতে পারি। তো কার্বনিল কম্পাউন্ড কোনগুলি? সাধারণত যেগুলোর মধ্যে সিও গ্রুপ থাকে। তো সিও গ্রুপ কম্পাউন্ড অ্যালডিহাইড হতে পারে অথবা কিটোনও হতে পারে। যদি আমরা একটা অ্যালডিহাইড নিয়ে আলোচনা করি, আর সিএইচও, ঠিক আছে, তার মধ্যে যদি দিস ইজ অ্যালডিহাইড গ্রুপ, এই অ্যালডিহাইডের মধ্যে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, খুবই একটা ইম্পর্টেন্ট সলভেন্ট, যার ব্যবহার অনেক ক্ষেত্রে লাগে, যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ তাদেরও খুব ইম্পর্টেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সঙ্গে কি দিতে হবে? আমাদের একটা মেটাল ইউজ করতে হবে, সে ফর সোডিয়াম ইউজ করা যায় অথবা পটাশিয়ামও নেওয়া যেতে পারে। এবং সঙ্গে যদি অ্যালকোহল, তাহলে যে প্রোডাক্টটা পাবো RCHOH মনোহাইড্রিক অ্যালকোহল পেয়ে গেলাম। সেম টু সেম আমরা যদি কিটোন নিয়েও ইউজ করি, তোমরা জানো সিও গ্রুপ যখন দুটো অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তখন ওই কম্পাউন্ডটা হচ্ছে একটা কিটোনিক কম্পাউন্ড। ওইটার মধ্যে যদি আমরা সেম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি, তাহলে কি পাবো? আর CHOH আর, ঠিক আছে। এগুলি হচ্ছে আমাদের অ্যালকোহল প্রস্তুতির কয়েকটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে, তোমরা দেখে নিতে পারো। এবার একটু যাচ্ছি অ্যালকোহলের কিছু ভৌতিক ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, তখন দেখতে পাবো যে অ্যালকোহল আমরা জানি কি উদ্বায়ী পদার্থ। অ্যালকোহল উদ্বায়ী পদার্থ মানে যখন দেখবে আমার বাড়িতে যখন স্পিরিট রাখা হয়, স্পিরিট রাখার পর কি দেখা যায় কিছুক্ষণ পরে উড়ে গেছে। তো অ্যালকোহল একটা উদ্বায়ী পদার্থ এবং তার বয়লিং পয়েন্টও আছে। তো অ্যালকোহলের একটা বিশেষ ধর্ম কি, ও হাইড্রোজেন বন্ডিং গঠনে সক্ষম। তো হাইড্রোজেন বন্ডিং গঠন কিভাবে করে দেখো, ধরো এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটা যখন আরেকটা মলিকিউল অ্যালকোহলের সঙ্গে অ্যাটাচড হয়, তখন এই অ্যালকোহলের যে অক্সিজেন এবং এই অ্যালকোহলের যে হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, আমাদের হাইড্রোজেন বন্ডিং। যেমন তাহলে কিরকম হচ্ছে দেখো, এই যে ফর্মটা হাইড্রোজেন বন্ডিং, আরো আছে, এটা হাইড্রোজেন বন্ডিং গঠনে সক্ষম। এবং আমরা জানি অ্যালকোহলকে জলে দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয়? কারণ জলের মধ্যে যে OH গ্রুপ আছে, অ্যালকোহলের H আছে, ওর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠনে সক্ষম হচ্ছে এবং জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে। কিন্তু তুমি যখন ইথার কম্পাউন্ড নেবে, ইথার কিন্তু জলে দ্রবীভূত হয় না, কারণ তার মধ্যে কিন্তু Hটা নেই, ফ্রি প্রোটনটা নেই। তার জন্য কিন্তু হাইড্রোজেন বন্ডিং গঠন খুব কম পরিমাণে হয় এবং জল কম পরিমাণে দ্রবীভূত হয়, ঠিক আছে। এবার একটু দেখি বয়েলিং পয়েন্টের ব্যাপারটা। বয়েলিং পয়েন্ট কিভাবে বাড়ছে? বয়েলিং পয়েন্ট আমরা জানি যত বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, তার বয়েলিং পয়েন্টটা তত পরিমাণে বাড়বে। স্বাভাবিক, যখন হাইড্রোজেন বন্ডিং বেশি পরিমাণে হবে, তখন বন্ডগুলিকে ব্রেক করে তাকে গ্রাউন্ড স্টেট থেকে উপরে নিয়ে যেতে, অর্থাৎ উদ্বায়ী করতে বেশি পরিমাণে হিট আমাদের ইউজ করতে লাগবে, তার জন্য বয়েলিং পয়েন্টটা কি বেড়ে যাবে। এবার একটু দেখি, ধরো মিথানল আছে, আরেকটা আছে কি ইথানল, ঠিক আছে। তোমরা বলো যে মিথানল এবং ইথানলের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি হবে? অবভিয়াসলি এখানে ইথানলের বয়েলিং পয়েন্টটা কিন্তু বেশি, কারণ মনে রাখবে নাম্বার অফ কার্বন অ্যাটমস
যত বাড়ছে তার সঙ্গে কিন্তু বয়লিং পয়েন্টও তত বাড়ছে। ঠিক আছে, নাম্বার অফ কার্বন অ্যাটম যত বাড়ছে বয়লিং পয়েন্টও বাড়ছে, কিন্তু স্টেরিকনেস যখন অতিরিক্ত, যখন বাল্কি গ্রুপ যখন ওএইচ গ্রুপের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে তখন কিন্তু বয়লিং পয়েন্ট কমে যাবে। অর্থাৎ আমাদের যখন ব্রাঞ্চ ইনক্রিজ করবে তখন কিন্তু বয়লিং পয়েন্টটা ডিক্রিজ করবে, কারণ সারফেস এরিয়াটা অর্থাৎ পৃষ্ঠতল কমে যাবে, যার জন্য বয়লিং পয়েন্টটা কিন্তু ডিক্রিজ করবে। এবার একটু দেখে নেই ফেনলের ব্যাপারটা। দেখো ফেনল কি করে, ফেনলের একটা বিশেষ প্রপার্টি, তোমরা জানো এটা হচ্ছে ফেনল। ফেনল কি করে, যখন তুমি কোনো একটা ক্ষার ইউজ করবে অথবা বেস ইউজ করবে তখন ফেনল কি করবে, একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে, প্রোটন বাদ দিয়ে দেবে এবং একটা আয়ন তৈরি করবে যেটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। তো এই ক্ষেত্রে ফেনলের যে এইচটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা একটা খুব স্টেবল ফেনক্সাইড আয়ন। কারণ কি, তার মধ্যে কি রেজোনেন্স হয়, এরকম ভাবে রেজোনেন্স হয় এবং স্টেবিলিটি লাভ করে। এগুলি হচ্ছে কিছু ভৌতিক ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস। তো আমরা যাচ্ছি পরের টপিকে। তো পরের টপিক যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখবো আমরা ফেনলের সঙ্গে কি কি কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তো কেমিক্যাল প্রপার্টিস, ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিস। তাহলে দেখো, ধরো এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিস। অ্যালকোহল নিলাম ইথানল, ইথানলকে আমরা যদি PCl5 ইউজ করি তাহলে কি কি হয়, এই OH গ্রুপ একটা Cl দ্বারা রিপ্লেস হয়, তাহলে প্রোডাক্টটা হচ্ছে তোমার CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইড। সেম টু সেম তুমি যদি তার মধ্যে SOCl2 ইউজ করো তাহলে সেম প্রোডাক্ট পাবে, অর্থাৎ OH গ্রুপটা Cl দ্বারা রিপ্লেস হয়। এবার ধরো অ্যালকোহল আছে, তুমি তার মধ্যে একটা মেটাল ইউজ করেছো সোডিয়াম ইথার, তাহলে কি করবে, এই এইচটা রিপ্লেস হয়ে যাবে এবং এইচটা সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে এবং অ্যালকোক্সাইড আয়ন তৈরি হবে এবং সোডিয়াম হাইড্রাইড হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা একটা অ্যালকোহলের সঙ্গে অ্যাসোসিয়েটেড বিক্রিয়া। আরো বিক্রিয়া আছে, তুমি লক্ষ্য করতে পারো। ঠিক আছে, ধরো তুমি অ্যালকোহলের মধ্যে CH3 CH2 OH নিলাম, তার মধ্যে তুমি অ্যামোনিয়া ইউজ করবে, অ্যামোনিয়া ইউজ করবে জিঙ্ক ক্লোরাইড, এবং জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে তুমি অ্যামোনিয়া ইউজ করলে কি প্রোডাক্ট পাবে, C2H5NH2। এটা একটা এমিন জাতীয় যৌগ, ইথাইল এমিন যেটাকে বলা হয়। তার মধ্যে তুমি যদি ইউজ করতে পারো Al2O3 অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড 520K, তাহলে প্রোডাক্টটা পাবে তোমার কিন্তু আবার C2H5OC2H5। এটা কিন্তু ইথার কম্পাউন্ড, ঠিক আছে, ইথার জাতীয় যৌগ। এবং প্রশ্ন হচ্ছে, যদি আমরা অ্যালকোহলের মধ্যে সালফিউরিক অ্যাসিড ইউজ করি, যদি সালফিউরিক অ্যাসিড
আমরা ইউজ করি, তাহলে কিন্তু দুই রকম ভাবে রিঅ্যাকশন হতে পারে। সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে দুই রকম ভাবে অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন হতে পারে, কিন্তু টেম্পারেচারটা ডিফারেন্স। টেম্পারেচারটা আমাদের অবশ্যই মেনশন করতে লাগবে। যেমন মনে করো 440 কেলভিনে যদি আমরা ইউজ করি, তাহলে কি পাবো আমরা? আমরা কিন্তু পাবো একটা এলকিন পাবো, ঠিক আছে। এবার আমরা যদি H2SO4টাকে একটু কম টেম্পারেচার ইউজ করি, প্রবাবলি 520 কেলভিন অ্যারাউন্ড আস, অথবা একটু কম হতে পারে, তোমরা একটু দেখো, তাহলে প্রোডাক্টটা পাচ্ছ কিন্তু C2H5SO3H, ঠিক আছে, যেটাকে বলা হয় ইথাইল সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তো এগুলি হচ্ছে সাধারণত আমার অ্যালকোহলের কিছু রিঅ্যাকশনস। আরো পাবে তোমরা বইয়ে, আরো অনেক কিছু আছে, দেখবে সবগুলি। আর একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, যদি আমরা অ্যালকোহলের সঙ্গে HI এবং লাল ফসফরাসের বিক্রিয়াটা করি, খুবই একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তাহলে আমরা কি পাবো? ইথেন পাবো। অথবা অর্থাৎ তোমাকে যদি বলে অ্যালকোহল থেকে তোমরা অ্যালকেন তৈরি করো, অ্যালকোহল থেকে অ্যালকেন কিভাবে তৈরি করবে? হাইড্রোজেন আয়োডাইড HI ইউজ করবে এবং লাল ফসফরাস অথবা রেড পি প্রেজেন্সে ইউজ করবে, তাহলে অ্যালকেন পেয়ে যাবে। এগুলি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশনস। এবার আমরা চলে যাচ্ছি ফেনলের ক্ষেত্রে। ফেনলের দিকে আমরা যদি চলে যাই, আমরা নেক্সট টপিকে যাচ্ছি একটু। ফেনল, ফেনল তো বললামই, ফেনল ব্যাপারটা কি? ওইচ, ঠিক আছে। ফেনলের এগুলি হচ্ছে ফেনল, এটাকে বলা হচ্ছে ফেনল। এবং সেম টু সেম ভাবে আমরা অ্যালকোহল যেভাবে প্রিপেয়ার করলাম, ফেনলও কিন্তু আমরা প্রিপারেশন করতে পারি, এবং তারও কিছু বিশেষ প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে নেব। দেখো, প্রিপারেশন আমরা কিভাবে ফেনল প্রস্তুতি করতে পারি। ফেনল অনেকভাবেই তোমরা প্রস্তুতি করতে পারো, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যদি দেখো একটু, যেমন আছে, তোমাকে বললো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন তোমরা জানো বেনজিনের উপর সিএল, সেটাকে বলা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে ফেনল বানাতে। কিভাবে ইউজ করব? আমরা যদি তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি এবং 420 কেলভিন ইউজ করি 30 atm প্রেসারে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফেনল, ঠিক আছে। এগুলো হচ্ছে ফেনলের প্রিপারেশন। আরো অনেকটা প্রসেস আছে, যেমন ধরো বেনজিন থেকে আমরা বানাবো ফেনল। বেনজিন থেকে আমরা কিভাবে ফেনল বানাবো? বেনজিন থেকে আমাদের প্রথমে দিতে হবে ওলিয়াম। ওলিয়াম যদি আমরা বেনজিন ইউজ করি, তাহলে কি পাবো? বেনজিন সালফোনিক অ্যাসিড। নামগুলি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে, না হলে কিন্তু ভুলে যাবে। এটাকে বলা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে তোমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে H+, তাহলে কিন্তু আবার ফেনল পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফেনলের প্রিপারেশন। এবার আরেকটা প্রিপারেশন, ইম্পর্টেন্ট প্রিপারেশন আছে, দেখো, তোমাকে বললো এনিলিন থেকে বেনজিন বানানোর জন্য। এনিলিন থেকে কিভাবে বেনজিন বানানো যায়? এটা হচ্ছে এনিলিন, NH2 বেনজিনের উপর, দিস ইজ এনিলিন। এনিলিনের মধ্যে আমরা যদি সোডিয়াম নাইট্রেট HCl ইউজ করি 273 কেলভিন টেম্পারেচার, তাহলে আমরা কিভাবে একটা
ডায়াজোনিয়াম সল্ট, যেটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। নামগুলি একটু লিখে নেবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো পেয়ে গেলাম, ফেনলটা কিভাবে বানাবো? কিছু না, এর মধ্যে ওয়াটার ইউজ করো, পেয়ে যাবে ফেনল। ঠিক আছে, তো এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি ফেনল বানানোর রিঅ্যাকশনস। দেখো, অর্গানিক এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াসলি আমরা যেভাবে ম্যাথ প্র্যাকটিস করি সেভাবে অন্তত ডেলি লিখে কিন্তু অর্গানিক প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু রিঅ্যাকশনগুলি মন থাকবে না কোনটার পর কোনটা। এবং সবচেয়ে ইজি কিন্তু অর্গানিক টপিকটাই। ঠিক আছে, তোমরা যদি বাড়িতে কন্টিনিউয়াসলি বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অর্গানিক একদম সোজা, এবং স্কোরিং মার্কস কিন্তু অর্গানিক দিয়ে ভালো উঠা যায়। তো এবার আমরা দেখে নেই কিছু ফেনোলিক কম্পাউন্ড। তোমরা দেখবে স্ক্রিনের মধ্যে আছে যে বেনজিনের সঙ্গে যদি দুইটা ওএইচ গ্রুপ থাকে, অর্থ পজিশনে যদি যুক্ত থাকে, তখন আমরা কি বলি? অর্থোক্রেসল। অথবা তোমরা যদি আইওপিএসসি নাম ইউজ করো, অ্যাকর্ডিং টু আইওপিএসসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওইটা রুল যদি ইউজ করো তাহলে এটার নাম হবে কি? তাহলে এটার নাম হবে 1,2 বেনজিন ডায়ল। বেনজিন এবং 1 পজিশনে যেহেতু একটা ওয়েজ এবং 2 পজিশনে ওয়েজ আছে, 1,2 বেনজিন 1,2 ডায়ল। ঠিক আছে, অথবা 1,2 বেনজিন ডায়ল হবে। এবার OH এর জায়গায় যদি একটা CH3 গ্রুপ যুক্ত থাকে, এটার কমন নাম কি? এটা হচ্ছে, নামগুলি কিন্তু লিখে নিও, এটা হচ্ছে কমন নাম হচ্ছে কেটিকল। ঠিক আছে, এটার নাম হচ্ছে অর্থোক্রেসল। অর্থোক্রেসল, অথবা এটার আইওপিএস এর নাম করলে কি হবে? 1 পজিশনে OH, 2 পজিশনে CH3 মানে মিথাইল, তাহলে 2 মিথাইল ফেনল। তুমি যদি এই গ্রুপটাকে বাদ দাও তাহলে যেটা পাবে এটা হচ্ছে ফেনল। 2 পজিশনে CH3 গ্রুপ যুক্ত আছে, দ্যাট মিন্স 2 মিথাইল ফেনল। ওকে, এবার ধরো CH3টা অর্থ পজিশনে নেই, মেটাতে আছে, তাহলে মেটাক্রেসল। যদি প্যারাতে থাকে তাহলে প্যারাক্রেসল। এরকম ভাবে হবে, সেম টু সেম। এখানে বেনজিন সঙ্গে OH গ্রুপটা অর্থ পজিশনে না থাকে, যদি প্যারাতে থাকে দুটো OH, তখন এটার নাম কি হবে? রেসোরসিনল। এবং যদি মেটাতে না থাকে, প্যারাতে দুটো OH থাকে, তখন দিস ইজ কুইনল। কমন নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্পারেটিভ এক্সাম্পল, তোমরা তো যারা পরীক্ষা শেষ এবার দিয়েছো 12, তারা অবশ্যই নিট অথবা টিবিজি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেগুলো খুব ইম্পর্টেন্ট। অথবা যারা ক্লাস 12-এ উঠছো, পরবর্তী ইয়ারে পরীক্ষা দেবে, তার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলি। কিন্তু কমন নেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইওপিএসসি তোমরা পারবে, আইওপিএসসি প্র্যাকটিস করবে, পারবে। কমন নেমগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবার আমরা ফেনলের কিছু প্রপার্টিজ দেখব। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ফেনলের প্রিপারেশন তো পড়লাম, এবার দেখবো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, দেখো ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি কি আছে। ফিজিক্যাল প্রপার্টি মানে কি? একটু আগে বললাম, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে ফেনলের ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম। তো ফেনল সাধারণত কিরকম একটা, তোমাদের যখন প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম স্লাইডের মধ্যে, ফেনলটা কি একটা কালারলেস লিকুইড, দেখেছো তোমরা ল্যাবরেটরির মধ্যে পাওয়া যায়। তো এটা একটা কালারলেস, ঠিক আছে, লিকুইডস। এবং এই ফেনলটা কি হবে? জলের মধ্যে কিন্তু দ্রবীভূত হতে পারে। কেন? কারণ ফেনলের মধ্যে OH গ্রুপ আছে, জলে কি আছে? H2O, HOH। এই O এর সঙ্গে ফেনলের হাইড্রোজেন বন্ডিং গঠিত হয়। হাইড্রোজেন বন্ডিং গঠিত হচ্ছে মানে কি জলে দ্রবীভূত হবে। এবং ফেনলের যে দ্রাব্যতা অথবা সলিউবিলিটি যেটা, সেটা কিন্তু
ইনক্রিজ করবে কার সঙ্গে? অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ যুক্ত তার মধ্যে অ্যাটাচ থাকে। মনে করে এটা হচ্ছে নর্মাল ফেনল, কিন্তু ফেনলের সঙ্গে যখন কোনো অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে তখন কিন্তু তার সলিবিলিটিটা ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে কেন ডিক্রিজ করবে? দেখো, যখন ফেনলটা নর্মাল কন্ডিশনে থাকে তখন তার সঙ্গে কি হয়? হাইড্রোজেন বন্ডিং গঠন খুব ইজিলি হয়। কিন্তু যখনই তার সঙ্গে একটা অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ যুক্ত হয়, যখনই তার সঙ্গে একটা অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? স্পেসটা কমে যাচ্ছে, এইদিকে স্টেরিকনেসটা কিছু পরিমাণ বাড়ছে। আস্তে আস্তে যত অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ অ্যাটাচড হবে তখন তার কিন্তু সলিবিলিটিটা ডিক্রিজ করবে। এবার এগুলি হচ্ছে ফেনলের প্রপার্টি। ঠিক আছে, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা দেখো। একটু আগে বললাম ফেনল এটা ফেনক্সাইড আয়ন, এটা একটা ফেনল। তাহলে তোমাদের প্রশ্ন অনেক সময় আসে যে ফেনল থেকে ফেনলের ওএইচ গ্রুপটাকে রিপ্লেস করে খুব সহজে কোনো অন্য গ্রুপ বসানো যায় না কেন? কারণ যখনই ফেনলটা একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে তখন কিন্তু ফেনক্সাইড আয়ন তৈরি হয়। ফেনক্সাইড আয়নটা কিন্তু রেজোনেন্সলি মোর স্টেবল। তাহলে তো সে তার ওএইচ এইচ প্লাসটাকে শেষ করে ফেনক্সাইড আয়নে আসার চেষ্টা করবে, ফেনক্সাইড আয়ন রেজোনেন্স স্টেবিলিটি পাবে। তার জন্য কি সহজে ফেনলের ওএইচ গ্রুপটা কিন্তু খুব সহজে রিপ্লেস করা যায় না। করা যাবে মানে রিএজেন্ট হাই ইউজ করতে হবে, হাইলি রিএজেন্ট ইউজ করতে হবে, অথবা টেম্পারেচার বেশি পরিমাণে দিতে, নর্মাল কন্ডিশন কিন্তু হয় না। এবার পড়লাম, এবার একটু ইথারের দিকে চলে যাই। ইথারের যৌগগুলি ইথার একটু আগে বললাম, এই ইথার কিভাবে আমরা তৈরি করতে পারি। ইথারের তৈরির পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি প্রসেস আছে। তোমরা জানো যে ইথার তো আরও আর দ্যাট ইজ CH3CO CH3 যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এবার ইথার পদ্ধতির একটা প্রস্তুতি আছে, যেমন উইলিয়ামসন সিনথেসিস, তোমাদের টেক্সট বই আছে, সময় তো খুব বেশি একটা নেই, তার জন্য আমি জাস্ট সিম্পলি বলছি উইলিয়ামসন সংশ্লেষণ পড়তে পারো। কি উইলিয়ামসন সংশ্লেষণের বিক্রিয়াটা কি? একটা হেলো অ্যালকেন অথবা হেলো অ্যারেন নিলে তার মধ্যে কি দিতে হবে? একটা অ্যালকোক্সাইড আয়ন, তবে অ্যালকোক্সাইড সোডিয়াম অ্যালকোসোডা পটাশিয়াম অ্যালকোসাইড নিতে পারো, ও এন এ। তার সঙ্গে কি হবে? এই সোডিয়াম আর এক্স মানে NaCl হিসেবে বেড়ে যাবে এবং তোমরা পেয়ে যাবে আরও আর। তাছাড়া আরও আছে, যেমন যদি তুমি অ্যালকোহলকে যেমন C2H5OH তার মধ্যে তুমি যদি কনসেন্ট্রেট H2SO4 ইউজ করো 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কি হবে? C2H5O C2H5, দ্যাট মিনস ডাইমিথাইল ইথার। তো এগুলো হলো ইথারের পার্ট। তো আজকের টপিকটা তো সবটা শেষ হয়নি, কোশ্চেন তো আরো থেকেই যায়, সময় সংক্ষেপ। তার মধ্যে যতটুকু হয় বেসিক কনসেপ্টের ব্যাপারে চ্যাপ্টারটা সম্বন্ধে ধারণা দিলাম। তো এবার একটু দেখে নিই, এই যে চ্যাপ্টারটা পড়লাম তার দৈনন্দিন জীবনে কিছু ব্যবহার তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাবে। নেক্সট স্লাইডে যদি আমরা একটু যাই, ইউজেস অফ অ্যালকোহলস, একদম সময় শেষ, লাস্টের দিকে চলে এসেছি। কিছু একটু ইউজেস অফ অ্যালকোহলটার দিকে একটু লক্ষ্য করি আমরা, একদম নেক্সট টপিক, লাস্ট টপিক। এই ইউজেস অফ অ্যালকোহল তোমরা স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করো যে এখন যে মহামারীটা চলছে করোনা ভাইরাস, অর্থাৎ কোভিড-19 যে ভাইরাসটা, তার জন্য আমরা সবাই কি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে, 99.9% আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা। তার জন্য কি আমরা হাতে নিলাম, একটু মেখে নিলাম, তার মধ্যে ব্যাকটেরিয়াটাও মারা যায় এবং সেটা কিছুক্ষণ পর হাত ড্রাই হয়ে যায়। যেমন কালারে, যেমন বাড়িতে পেন্টিং করি, রং করি, তার মধ্যে কি হয়? কালার যে ইউজ করি সেটার মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে। আমরা দৈনন্দিন জীবনে টুথপেস্টের মধ্যে অ্যালকোহল আছে। ডিসইনফেক্টেন্টের মধ্যে যেমন ডেটল, তার মধ্যে অ্যালকোহল পাটা রয়েছে। পলিশিং এর কাজের মধ্যে অ্যালকোহল থাকে। তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সবটাই দেওয়া আছে। তো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা অনেকটাই বেশি। আমাদের যখনই যে চ্যাপ্টারটা পড়ি, যে কোনো সাবজেক্টে যে চ্যাপ্টারটা পড়ি, বেসিক জিনিসটা ওই চ্যাপ্টারের ধারণাটা কিন্তু ভালোভাবে না থাকলে সামনের দিকে এগোনো যায় না, অথবা কোশ্চেন সলভও করা যায় না। তো আজকে বেসিক
কনসেপ্টটা দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কন্টিনিউয়াসলি যে PB24 এর এক্সট্রা ক্লাসগুলি ভালো করে ফলো করবে। নমস্কার, ভালো থেকো। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়। পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুকস।